পারমাণবিক বোমা আবিষ্কারকারী কে এই ওপেনহাইমার? পারমাণবিক বোমা আবিষ্কারের ইতিহাস। কে কিভাবে আবিষ্কার করেছিল এই বোমা? 1945 সালের 16 জুলাইয়ের প্রথম প্রহর। বাংকারের নিয়ন্ত্রণ কক্ষে বসে বিশ্বকে বদলে দেওয়া মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন রবার্ট ওপেনহাইমার। বাংকার থেকে প্রায় 10 কিলোমিটার দূরে নিউ মেক্সিকোর জার্নাদা দেল মুয়ের্তো মরুভূমিতে তখন বিশ্বের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চলছিল, যে পরীক্ষার কোড নাম ছিল ট্রিনিটি। ওপেনহাইমারের মুখে তখন একই সাথে ক্লান্তি ও উত্তেজনার চাপ। তিনি সবসময় ছিলেন পাতলা গড়নের মানুষ, কিন্তু ম্যানহাটন ইঞ্জিনিয়ার ডিস্ট্রিক্ট এর পারমাণবিক বোমা তৈরির প্রকল্প প্রজেক্ট ওয়াই এর পরিচালক হিসেবে তিনি 3 বছর কাজ করার পর তার ওজন নেমে আসে 52 কেজিতে। 5 ফুট 10 ইঞ্চি উচ্চতার একজনের জন্য যা অত্যন্ত কম। আগের রাতে কেবল 4 ঘন্টা ঘুমাতে পেরেছিলেন তিনি। 1945 সালের সেই দিনটি ওপেনহাইমারের জীবনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির মধ্যে একটি। সে সময়ে মার্কিন সেনাবাহিনীর এক জেনারেলের বর্ণনা তুলে ধরেন বার্ড ও শারউইন। জেনারেল বলেন, কাউন্টডাউনের শেষ মুহূর্তে ওপেনহাইমারের টেনশন বেড়ে যায়। বিস্ফোরণ সূর্যের আলোকে চাপিয়ে যায়। 21 কিলোটন টিএনটির সমান শক্তি উৎপন্ন করা বিস্ফোরণটি এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড়। এটি এমন এক শক ওয়েভ তৈরি করে যা 160 কিলোমিটার দূরে অনুভূত হয়েছিল। ওপেনহাইমারের মুখে তখন স্বস্তির ছায়া। 1960-এর দশকে এক সাক্ষাৎকারে ওপেনহাইমার তার প্রতিক্রিয়া জানান, বোমার পরীক্ষার সময় তার হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতার একটি পংক্তির কথা মনে পড়েছিল। সেই পংক্তিটি ছিল, এখন আমি হয়ে উঠেছি মৃত্যু, বিশ্ব ধ্বংসকারী। 2 সপ্তাহ পর তারই সৃষ্টির কারণে জাপানের মানুষের পরিণতি নিয়ে হতাশ ছিলেন ওপেনহাইমার। সেই সময় এই পদার্থবিদ তীব্র আক্ষেপ করেছিলেন বলে জানান তারই এই বন্ধু। অবাক করা বিষয় হলো, হিরোশিমায় বোমা বিস্ফোরণের একদিন পর আবার কাজে নেমে পড়েন ওপেনহাইমার। পারমাণবিক বোমা কিভাবে আরো উন্নত করা যায়, বৃষ্টি কিংবা তুষারে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে নির্দেশনা দেন তিনি। এমনই এক বিভ্রান্তিকর ব্যক্তিত্ব ছিলেন ওপেনহাইমার। তাকে নিয়ে লেখা বইয়ের লেখক ও ঘনিষ্ঠজনরা তার চরিত্রের এই দিকটি নিয়ে বলেছেন। যুক্তরাষ্ট্রে ফাঁড়ি দেওয়া প্রথম দিকের এক জার্মান ইহুদি অভিবাসীর ঘরে 1904 সালে জন্ম এই ওপেনহাইমারের। টেক্সটাইল পণ্যের ব্যবসার মাধ্যমে তার পরিবার ধনী হয়ে ওঠে। এত ধন সম্পদপূর্ণ পরিবারে বেড়ে উঠলেও ওপেনহাইমারকে তার ছোটবেলার বন্ধুরা উদার প্রকৃতির বলেই মন্তব্য করেন। 9 বছর বয়সে গ্রিক ও ল্যাটিন ভাষায় দর্শন শাস্ত্র পড়তে শুরু করেন ওপেনহাইমার। খনিজ বিজ্ঞানের প্রতি ছিল তার বিশেষ ঝোঁক। তিনি নিউ ইয়র্ক মিনারোলজি ক্লাবকে নিজের খুঁজে পাওয়া বিষয়বস্তু নিয়ে চিঠি লিখতেন। তাকে পূর্ণবয়স্ক মনে করে একবার বক্তৃতা দেওয়ার জন্য ডাকে ক্লাব কর্তৃপক্ষ। বার্ড ও শারউইন বলেন, সমবয়সীদের চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন ওপেনহাইমার। খেলাধুলায় তার আগ্রহ ছিল না। সমবয়সীদের সঙ্গে অংশগ্রহণ না করায় তাকে উত্ত্যক্ত করা হতো। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রসায়ন পড়তে যাওয়ার পর ওপেনহাইমারের মানসিক সমস্যা প্রথমবার ধরা পড়ে। ইংল্যান্ডের ক্যামব্রিজে স্নাতকোত্তরে ভর্তি হওয়ার পরও এই অবস্থা চলতে থাকে। ওপেনহাইমার রসায়নের গবেষণাগারের কাজে দুর্বল ছিলেন। শিক্ষক তাকে সেখানেই কাজ করতে দেন। গবেষণাগারে কাজ করা নিয়ে প্রচন্ড বিরক্ত ছিলেন ওপেনহাইমার। তার মনে হতো সেখানে থেকে কিছু শেখা যাচ্ছে না। সেই বিরক্তি এতদূর গড়ায় যে 1925 সালে ওপেনহাইমার তার শিক্ষকের ডেস্কে ল্যাবের বিষাক্ত কেমিক্যাল মেশানো আপেল রেখে দেন। শিক্ষক তা খাননি। আর ওপেনহাইমার শিক্ষককে হত্যা নয়, মূলত ভয় দেখাতে এই কাজ করেছিলেন। এরপর তাকে মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এই সময়কার কথা বর্ণনায় ওপেনহাইমার জানান, সে বছর তিনি ক্রিসমাসের ছুটিতে আত্মহত্যার কথাও ভেবেছিলেন। তবে মনোবিদরা ব্যর্থ হলেও ওপেনহাইমারকে সেই যাত্রায় বাঁচিয়ে তোলে সাহিত্য। এই সময় কবিতা আর উপন্যাসের দুনিয়ায় ঢুকে পড়েন তিনি। চলচ্চিত্রে টুপি পরা চেইন স্মোকার রবার্ট ওপেনহাইমারের চরিত্রে অভিনয় করেছেন সিলিয়ান মার্ফি। 1926 সালের শুরুতে জার্মানিতে ইউনিভার্সিটি অব গোটিনজেনের ইনস্টিটিউট অব থিওরিটিক্যাল ফিজিক্সের পরিচালকের সঙ্গে পরিচয় হয় ওপেনহাইমারের। পরিচালক তার প্রতিভা ধরতে পারেন 1926 সালকেই ওপেনহাইমারের পদার্থবিজ্ঞানে আসার বছর বলে ধরা হয়। পরের বছরগুলোতে তিনি থিওরিটিক্যাল ফিজিক্সে পিএইচডি ও পোস্ট ডক্টরাল শেষ করেন। সেখানে ওপেনহাইমারের সঙ্গে পড়ালেখা করা অনেকেই পরে ম্যানহাটন প্রজেক্টে যোগ দেন। যুক্তরাষ্ট্রে ফিরে ক্যালিফোর্নিয়ায় নিজের পেশাজীবন শুরু করেন ওপেনহাইমার।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি মহাজাগতিক রশ্মি ও পারমাণবিক বিখণ্ডায়ন নিয়ে গবেষণা করা বিজ্ঞানীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন। তবে তিনিই একমাত্র ব্যক্তি যিনি পুরো বিষয়টি আয়ত্ত করতে পেরেছিলেন। 1930 এর দশকের শুরুতে তিনি হিন্দু পুরাণ নিয়ে আগ্রহী হন। ভগবত গীতা পড়তে তিনি সংস্কৃত ভাষা শিখেন। অভিজাত পরিবারের দুই পক্ষের মধ্যকার যুদ্ধ থেকে নেওয়া শিক্ষা তিনি প্রজেক্ট ওয়াই এর সময় সৃষ্টি হওয়া নৈতিক অস্পষ্টতা মুক্তি পেতে প্রয়োগ করেন। তার অনুধাবন ছিল পরিণতির ভয়ে নিষ্ক্রিয় থাকাকে যৌক্তিক বলা যাবে না। এ সময় তার সঙ্গে পরিচয় হয় জেন টেটলকের। ওপেনহাইমার তার প্রেমে পড়ে যান, তবে টেটলক বারবার তাকে প্রত্যাখ্যান করেন। জেন টেটলক তাকে পরিচয় করিয়ে দেন জন ডানের সাহিত্যকর্মের সঙ্গে। ডানের কবিতা থেকে অনুপ্রাণিত হয়েই তিনি বোমা পরীক্ষার কোডনেম দেন ট্রিনিটি। 1940 সালে প্রজেক্ট ওয়াই এর সহকর্মী ক্যাথরিন কিটিকে বিয়ে করেন ওপেনহাইমার। ক্যাথরিনের দায়িত্ব ছিল বিকিরণের বিপদ নিয়ে গবেষণা করা। 1939 সালে রাজনীতিবিদদের আগেই সম্ভাব্য পারমাণবিক হুমকি নিয়ে উদ্বিগ্ন ছিলেন ওপেনহাইমার। পরবর্তীতে আইনস্টাইন বিষয়টিকে রাজনীতিবিদদের নজরে আনেন। প্রতিক্রিয়া ধীরগতির হলেও বিজ্ঞানীদের মধ্যে হুমকির বিষয়টি ছড়িয়ে পড়ে। পরে মার্কিন প্রেসিডেন্ট পদক্ষেপ নেন। ওপেনহাইমার ছিলেন সেসব বিজ্ঞানীদের একজন যাদেরকে প্রথম দিকে পারমাণবিক বোমা তৈরির সম্ভাব্যতা যাচাইয়ে নিয়োগ দেওয়া হয়। 1942 সালে ওপেনহাইমার তার দলের সহায়তায় পারমাণবিক বোমার নকশা প্রস্তুত করেন। তাকে নেতৃত্ব দেওয়া হতে পারে এমন সম্ভাবনা জানার পর ওপেনহাইমার সমাজতান্ত্রিক দল থেকে নিজের সব সম্পর্ক ছিন্ন করেন। সরকারের মধ্যেও এ বিষয়ে উদ্বেগ ছিল, তবে ওপেনহাইমারের জ্ঞান ও পারদর্শিতা সবকিছুকে ছাপিয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওপেনহাইমারের ভাবনায় পরিবর্তন আসে। তিনি পারমাণবিক বোমাকে আগ্রাসন ও সন্ত্রাসের অস্ত্র হিসেবে বর্ণনা করেন। অস্ত্র তৈরিকে তিনি শয়তানের কাজ বলেও মন্তব্য করেন। প্রেসিডেন্ট ট্রুম্যানকে ওপেনহাইমার বলেছিলেন, আমি অনুভব করছি যে আমার হাত রক্তে রঞ্জিত। বোমা তৈরির সময় নৈতিক অস্পষ্টতা নিয়ে ওপেনহাইমার তর্ক করেছিলেন। তিনি তখন বলেন, বিজ্ঞানী হিসেবে আমাদের কাজ হলো নিজেদের দায়িত্ব পালন করা, কিভাবে এটি ব্যবহার হচ্ছে সেটি বিবেচ্য নয়। কারো মৃত্যু হলে তার দায় রাজনীতিবিদদের। তবে পরে তার এই অবস্থান বদলে যায়। 1954 সালে ওপেনহাইমারের বিরুদ্ধে তদন্ত করে সরকার ও তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হয়, তবে তৎকালীন শিক্ষাবিদরা এর প্রতিবাদ জানায়। 1963 সালে মার্কিন সরকার একে এনরিকো ফার্মি পুরস্কারে ভূষিত করে, কিন্তু 2022 সালে ওপেনহাইমারের মৃত্যুর 55 বছর পর গিয়ে তার নিরাপত্তা ছাড়পত্র বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। 1967 সালে এই পদার্থবিজ্ঞানী মারা যান। জীবনের শেষ 20 বছর তিনি প্রিন্সটন ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডির পরিচালক হিসেবে কাটিয়েছেন। কাজ করেছেন আইনস্টাইন এবং অন্যান্য শীর্ষ পদার্থবিদদের সাথে। এই পুরো সময় তিনি একই সাথে পারমাণবিক বোমা তৈরি করতে পারার গর্ব ও তার সৃষ্টির প্রভাব নিয়ে অনুশোচনা করে কাটিয়েছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।